আমাদের আজকে চ্যাপ্টারের নাম হচ্ছে থার্ড ইয়ার ম্যানেজমেন্টের অপারেশন ম্যানেজমেন্ট আর ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং এর ওয়ার্কিং ক্যাপিটালে ইনভেন্টরি অফ ম্যানেজমেন্ট। তো ইনভেন্টরি ম্যানেজমেন্ট মজুদ ব্যবস্থাপনায় আমাদের প্রথমে কিছু সূত্র জানতে হবে। তো প্রথমে আমরা শিখব যে ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি কিভাবে বের করে। ঠিক আছে, ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি এটার শর্টকাটেও আসতে পারে, লেখা থাকতে পারে ইও কিউ। ইও কিউ মানে বুঝবো আমরা ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি, এর বাংলা হচ্ছে মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ কত। এখন মিতব্যয়ী ফরমাইশ কি? মিতব্যয়ী ফরমাইশ হচ্ছে যেই পরিমাণ পণ্য অর্ডার করলে তোমার ব্যয় সবচেয়ে কম হবে, সেই পরিমাণ অর্ডারকে আমরা বলতেছি মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ। মনে করো তোমার 10,000 ইউনিট পণ্য দরকার, তুমি 10,000 পণ্য যদি একবারে কিনো বা অর্ডার করো তাহলে তোমার একরকম খরচ হবে, আবার যদি তুমি ভেঙে ভেঙে অর্ডার করো তাহলে আবার খরচ আর এক রকম হবে। ঠিক আছে, তো এরকম খরচ ভিন্নতার কারণে এই অর্ডার ভিন্নতার কারণে খরচ কি হয়, আপ ডাউন হয়, বাড়তেও পারে কমতেও পারে, এরকম সিচুয়েশন হয়। তো এরকম তুমি কত ইউনিট অর্ডার করলে তোমার ব্যয়টা সবচেয়ে কম হবে, সেই ইউনিটটাই হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, যেটাকে আমরা বলি বাংলায় মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ। তো সেটা বের করার একটা ফর্মুলা আছে। ঠিক আছে, সেটা বের করার একটা ফর্মুলা আছে। মিতব্যয়ী ফরমাইশ বের করার ফর্মুলাটা হলো 2 into AR into OC by CC। মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ কিভাবে বের করব আমরা? 2 হচ্ছে সূত্রের AR হচ্ছে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট। অ্যানুয়াল রিকোয়ারমেন্ট তুমি এক বছরে কত ইউনিট নিতে চাইতেছো, সেটা হলো অ্যানুয়াল রিকোয়ারমেন্ট। আর তার সাথে ওসি গুণ করবো। ওসি মানে অর্ডার কস্ট বা প্লেসমেন্ট কস্ট। অর্থাৎ তুমি যে এই যে পণ্য নিবা, এই পণ্য নেওয়ার জন্য তোমাকে কি পণ্য অর্ডার করতে হবে, আর অর্ডার করলে অর্ডার কস্ট হয়। তো এই অর্ডার কস্টটা আমরা গুণ করবো, গুণ করে আমরা ভাগ করবো কিন্তু সিসি। সিসি মিনস ক্যারিং কস্ট, বহন খরচ। ঠিক আছে, একটা হলো অর্ডার কস্ট, একটা হলো ক্যারিং কস্ট। তাহলে অর্ডার কস্টটা গুণ হবে প্রোডাকশনের সাথে, আর ক্যারিং কস্ট দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে হিসাব করে আমি যেই অ্যামাউন্টটা পাবো সেই অ্যামাউন্টটা কি, যে আমি এতটুকু পণ্য যদি অর্ডার করি তাহলে আমাদের ব্যয় সবচেয়ে কম হবে, যেটাকে আমরা বলি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। অর্থাৎ যে পরিমাণ পণ্য অর্ডার করলে আমাদের ব্যয় সবচেয়ে কম হবে, সেই পরিমাণ পণ্যকে আমরা বলি মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ। তোমাদের অনেক সময় 1 মার্কের কোশ্চেন আছে মিতব্যয়ী ফরমাইশের কি, আর হচ্ছে ইও কিউ এর পূর্ণরূপ কি, ইও কিউ এর পূর্ণরূপ কি, তখন বলবো আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এটা কয়েকবারই আসছে। তাহলে আমরা ফর্মুলাটাও লিখবো, ফর্মুলাও চাই 1 মার্কের জন্য, যে ইও কিউ এর সূত্রটি লেখো, তখন এই সূত্রটি লিখতে হবে, তারপর সাইডে গুলো লিখে দিতে হবে। তারপরে করব আমরা নাম্বার অফ অর্ডার। অর্থাৎ তুমি মনে করো পণ্য এখানে তোমার এক বছরে 10,000 পণ্য দরকার। ঠিক আছে, এক বছরে তোমার 10,000 পণ্য দরকার, তুমি অর্ডার করতেছো 1,000 করে। তোমার মোট দরকার হলো কত, 10,000। তুমি হিসাব করে এখানে দেখলে কি, যে তুমি যদি 1,000 করে পণ্য অর্ডার করো তাহলে তোমার খরচ সবচেয়ে কম হয়। ঠিক আছে, তাহলে তুমি কয়বার অর্ডার করতে হবে, তোমার এটাতে ভাগ দিলে তো হয়ে গেল নাকি? সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই। বলছে নাম্বার অফ অর্ডার, তুমি কয়বার অর্ডার করো, তোমার লাগবে 10,000, তুমি একবার অর্ডার করো 1,000 করে, তাহলে 10 বার অর্ডার করতে হবে। তাহলে সূত্র কি দাঁড়ালো, AR বাই ইও কিউ। ঠিক আছে, যেটাকে আমরা বলছি নাম্বার অফ অর্ডার, কতবার আমি অর্ডার করব এক বছর। 3 নাম্বার সূত্র হলো টাইম বিটুইন টু কনজিকিউটিভ অর্ডার। অর্থাৎ তুমি যদি 10 বার অর্ডার করবে, একটা আমরা উদাহরণ টানলাম যে এক বছরে 10,000 পণ্য দরকার, একবারে 1,000 করে অর্ডার করে, তাহলে 10 বার অর্ডার করতে হবে। তো এই 10 বার যে অর্ডার করে, এই 10 বার কি একসাথে অর্ডার করবে? একসাথে অর্ডার করবে না, একটা নির্দিষ্ট সময় পর পর অর্ডার করবে। তো এই যে নির্দিষ্ট একটা টাইম যে গ্যাপ থাকবে না, ওই গ্যাপের টাইমটাকে জানতে চাইতেছে, যে টাইম বিটুইন টু কনজিকিউটিভ অর্ডার।
অর্থাৎ পর্যায়ক্রমে একটার পরে একটা যে অর্ডার দিতেছে এটার ডিস্টেন্সটা কত দিনের হবে সেটা তোমাকে বের করতে হবে। তো সূত্র হলো ওয়ার্কিং ডে বাই নাম্বার অফ অর্ডার, অর্থাৎ মোট কতদিন কাজ চলছে সেটাকে আমরা ভাগ করবো নাম্বার অফ অর্ডার। এক বছরের মধ্যে 360 দিনে 360 দিনই কাজ হইতে পারে, প্রতিদিন 365 দিনের মধ্যে আমরা এই কি করব 360 হিসেবে কাউন্ট করব যদি কোশ্চেনে ওয়ার্কিং ডে না থাকে। ধরে নিব টোটাল 360 দিন এক বছরে কাজ হয়েছে, তো আমি 10 বার যদি অর্ডার করে ভাগ করলে আমি পেয়ে যাব কি কতদিন পর পর আমার অর্ডার হইতেছে। এটাও কিন্তু মুখস্থ করা লাগতেছে না, তোমার শুধু প্রথমটা মুখস্থ করা লাগতেছে, পরের গুলা কিন্তু কথায় অনুযায়ী তুমি সূত্র বানায় ফেলতে পারতেছো। নাম্বার অফ অর্ডার মোট কত দরকার এবং প্রতিবার কত করে দাও, ভাগ করলে তুমি পাবো কতবার অর্ডার করছো, আর দুইটা টাইমের মধ্যে ডিস্টেন্স কতটুকু সেটা পাবো কি, মানে একটা অর্ডারের সাথে আর একটা অর্ডারের কত দিনের ডিস্টেন্স 360 কে অর্ডার সংখ্যা দ্বারা ভাগ করলেই তুমি পাওয়া যাবে একটা এই তোমার অর্ডারের সাথে আর একটা অর্ডারের কত দিনের ডিস্টেন্স। তারপরে আসি 4 নাম্বার, অ্যাভারেজ ইনভেন্টরি বের করতে বলে। অ্যাভারেজ ইনভেন্টরি কিভাবে পাবো, আমি প্রতিবার 1000 করে অর্ডার করি, তাহলে গড়ে কত করে অর্ডার করি, গড় মানে 2 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, তাহলে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিকে 2 দ্বারা ভাগ করলে আমি পাইতেছি অ্যাভারেজ ইনভেন্টরি। তারপরে হলো টোটাল অর্ডার কস্ট, এটাও তোমার মুখস্থ করতে হবে না এই সূত্রটা। কেন করতে হবে না, তুমি অর্ডারের সংখ্যা জানো, এই যে কি বলছে টোটাল অর্ডার কস্ট, অর্থাৎ মোট ফরমাইশের ব্যয়ের পরিমাণ কত হবে। কিভাবে পাবা, তুমি অর্ডার করছো এখানে 10টা, একবারের কস্ট তোমার কোশ্চেনে দেওয়া থাকবে যে একবার অর্ডার করলে কত করে খরচ হয়, নাহলে তুমি এটা তো তুমি কমপ্লিট করতে পারবে না, না এটা অবশ্যই থাকবে একবার অর্ডার করলে কত টাকা খরচ হয়। তো তুমি যদি অর্ডারের সংখ্যা জানো আর অর্ডার কস্টও জানো, একবারে অর্ডারের কস্ট দুইটা গুণ দিলেই তো কি হয়ে গেল টোটাল অর্ডার কস্ট। এটা কি নাম্বার অফ অর্ডার নাকি, একটু আগে শিখছি এই যে, তাহলে অর্ডারের সংখ্যা তুমি জানো, প্রতি অর্ডারের খরচ কত তাও জানো, দুটো গুণ দিলেই টোটাল অর্ডার কস্ট হয়ে যাবে। একইভাবে ক্যারিং কস্ট, ক্যারিং কস্টটা ধরা হয় অ্যাভারেজ ইনভেন্টরির সাথে, অ্যাভারেজ ইনভেন্টরির উপর। এই যে অ্যাভারেজ ইনভেন্টরি, অ্যাভারেজ ইনভেন্টরির সাথে এই ক্যারিং কস্ট কোশ্চেনে দেওয়া থাকবে সিসি ক্যারিং কস্ট, এটা গুণ দিলে তুমি পেয়ে যাবে টোটাল ক্যারিং কস্ট, বহন খরচ কত। এরপর হচ্ছে টোটাল ইনভেন্টরি কস্ট, এটাও তোমার মুখস্থ করতে হবে না, টোটাল অর্ডার কস্ট আর টোটাল ক্যারিং কস্ট মিলেই হলো টোটাল ইনভেন্টরি কস্ট। একটা ইনভেন্টরিতে দুই ধরনের কস্ট নর্মালি সংগঠিত হয়, একটা হলো অর্ডার কস্ট, একটা হলো ক্যারিং কস্ট। আর একটা কস্ট থাকতে পারে সেটা হলো মার্জিনাল কস্ট, এটা কখন থাকে বা কখন আসে, যদি কোশ্চেনে দেখো যে ডিসকাউন্টের ব্যাপারে কিছু বলছে যে 5000 অর্ডার করলে 5% ডিসকাউন্ট, 10,000 অর্ডার করলে 6% ডিসকাউন্ট, এরকম যদি ডিসকাউন্ট রিলেটেড কিছু থাকে, ঠিক আছে, মানে অর্ডার কম বেশি করার কারণে ডিসকাউন্টও পাবে, এরকম কিছু থাকলে সেটাও এখানে অ্যাড করতে হবে। তো এটা কিভাবে বের করতে হয়, এটা হলো আমার কোশ্চেনে এই অ্যানুয়াল রিকোয়ারমেন্ট কত আছে, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট যেটা থাকবে তার সাথে আমরা ওই ডিসকাউন্টেড প্রাইসটা গুণ করবো, ডিসকাউন্টেড প্রাইস। ডিসকাউন্ট প্রাইস ছাড়াও হইতে পারে, কেমন মনে করে একটা বললো 4000, আপনি যদি 5000 করে অর্ডার করেন তাহলে কোনো ডিসকাউন্ট হবে না, যদি আপনি একবারে 10,000 করেন তাহলে ডিসকাউন্ট হবে। তো সেই ক্ষেত্রে তোমাকে কোশ্চেনটা এরকম ভাবে হয় যে আপনি তাহলে কোনটা নেবেন, 4000 অর্ডারটা নেবেন নাকি 10,000 অর্ডার করবেন, সেই ক্ষেত্রে আমার এই কস্টটাকে বিবেচনায় আনতে হয়। তাহলে একবার আমরা দেখাই এখানে, ওই মনে করো কস্ট আছে, মনে করো পারচেস প্রাইস অফ প্রোডাক্ট, অর্থাৎ একটা পণ্য তুমি কিনতে গেলে খরচ হচ্ছে তোমার 5 টাকা করে বা 50 টাকা করে যাবে, ঠিক আছে, 50 টাকা করে তোমার অ্যানুয়াল রিকোয়ারমেন্ট আমরা কত বলতেছিলাম 10,000, তাহলে 5 লাখ টাকা তোমার খরচ হইতেছে যদি একবারে 10,000 অর্ডার করো। কারণ সেই ক্ষেত্রে আমার কন্ডিশন থাকতেছে কি যে কোনো ডিসকাউন্ট থাকবে না, নাকি উল্টা বললাম 10,000 একবারে করলে কিনলে তোমার ডিসকাউন্ট থাকবে, কারণ বেশি পণ্য কিনলে ডিসকাউন্টের একটা অপশন থাকে, সবসময় থাকে না, এটা কোশ্চেনেই বলা থাকবে থাকবে কি থাকবে না ডিসকাউন্ট। তো ধরে নিলাম 10,000 পণ্য যদি একবারে কিনি তাহলে 5% ডিসকাউন্ট দিবে, তো ওই ডিসকাউন্টের টাকা বাদ দিয়ে যেটা থাকে 50 টাকা থেকে ডিসকাউন্ট ধরো 10%, তাহলে 5 টাকা বাদ দাও, তাহলে কত 45 টাকা, 45 টাকা 10,000 ইউনিট দরকার আমার, 10,000-এর সাথে গুণ দিব, আর ডিসকাউন্ট ছাড়ারটাও আবার হিসাব করতে হবে, দুইভাবে কাজ করতে হবে। এটা আমরা একটু ক্লিয়ার হব
এখানে যেহেতু অ্যামাউন্ট দেওয়া নাই, অ্যামাউন্ট থাকলে একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। আমরা জাস্ট খালি সূত্রটা জেনে রাখি যে টোটাল অর্ডার কস্ট, টোটাল ক্যারিং কস্ট থাকবে, প্লাস টোটাল মার্জিনাল কস্ট আসবে যদি কোনো ডিসকাউন্টের ব্যাপারে কোশ্চেনের মধ্যে কোনো কিছু থাকে, তাহলে এটা আসবে, এছাড়া আসবে না। এইটা হলো একটা পার্ট, আর নিচে আর একটা পার্ট আছে, এটা আমরা পরে দেখব। আমরা ফার্স্টে এই পার্টটুকুর কাজ করে আসি। হ্যাঁ, 1 থেকে 8 নাম্বার সূত্রের মধ্যে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা একটু আগে দেখে আসি, তারপরে অন্যগুলো যাবো। তো এই ছকটা আমাদের লাগবে, ছকটা একটু দেখি। প্রথম অঙ্কেই প্রথম ছকটা লাগবে, দ্বিতীয় ছকটা আমরা একটু পরে দেখবো, ফার্স্ট ছকটা আগে দেখি। ফার্স্ট ছক বলতেছে ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি টেবুলার ফর্ম। প্রথমটা আমরা দেখাইছি ইকুয়েশন ফর্মে, দুইভাবে কোশ্চেন হইতে পারে। বলতে পারে মিতব্যয়ী ফরমেশের পরিমাণ ইকুয়েশন মেথডে সলভ করো, আর একটা ভাবে বলতে পারে যে টেবুলার মেথডে করতে পারো। অর্থাৎ তোমার কি পরিমাণ পণ্য অর্ডার করলে তোমার ব্যয় সবচেয়ে কম হবে সেটাকে বলতেছি আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। আর এই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি দুইভাবে বের করতে বলতে পারে, এক ইকুয়েশন মেথডে বলতে পারে, ইকুয়েশন বললে এটা করব, আর টেবুলার মেথড বললে এই ছক করে করব। আর যদি কোশ্চেনে কিছুই বলা না থাকে তো আমরা ইকুয়েশন মেথডটাই করবো, কারণ ইকুয়েশন মেথডটা ইজি বেশি, মানে কাজ কম, কাজ কিন্তু ওই ইকুয়েশনে যা করা হবে এখানে তাই করা হবে। ঠিক আছে, এটা হলো ছকের মধ্যে করা, আর ওইখানে হলো ছক ছাড়া করা, এইবার। তো এইখানে দেখি কি লিখছি, প্রথম ঘরে কাকে বসবে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, এক বছরে কত ইউনিট প্রয়োজন বা কত ইউনিট তুমি নিতে চাইতেছো সেটা। 2 নম্বরে থাকবে নাম্বার অফ অর্ডার, তুমি কতবার অর্ডার করবা সেটা। তারপর অর্ডার সাইজ, তো অর্ডার সাইজ কিভাবে পাবা, অ্যানুয়াল রিকোয়ারমেন্টকে তুমি নাম্বার অফ অর্ডার দ্বারা যদি ভাগ করো অর্ডার সাইজ পাবো। অনেক সময় অর্ডার সাইজ দেওয়া থাকে, অর্ডার সাইজ দেওয়া থাকলে এই অ্যানুয়াল রিকোয়ারমেন্টকে অর্ডার সাইজ দ্বারা ভাগ করলে নাম্বার অফ অর্ডার পাবা, যেটা কিনা আমরা একটু আগে শিখে আসছি। এই যে নাম্বার অফ অর্ডার কীভাবে শিখছি, যে অ্যানুয়াল রিকোয়ারমেন্টকে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি দ্বারা ভাগ বা অর্ডার সাইজ দ্বারা ভাগ। তাহলে আমরা কি করতেছি, এই যে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, এই অ্যানুয়াল রিকোয়ারমেন্টকে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা অর্ডার সাইজ দ্বারা যদি ভাগ করি তাহলে পাইতেছি নাম্বার অফ অর্ডার। এখানে কেন এটা উল্লেখ করে দিলে যে কিভাবে আসছে, কারণ হলো কোশ্চেনে অনেক সময় নাম্বার অফ অর্ডার থাকতে পারে, অর্ডার সাইজ বের করতে হইতে পারে, অথবা অর্ডার সাইজ থাকবে, নাম্বার অফ অর্ডার বের করতে হবে। কিন্তু এটা অলওয়েজ কোশ্চেনে থাকবে, এই জন্য আমরা এখানে ওভাবে লিখি। তা আমরা যেই অঙ্কে যেভাবে আছে ওইভাবে আমরা সাজাই দিছি, পরে সলিউশন সহই আছে, আমাদের শিটটাও গুগল ড্রাইভে সলিউশন সহই দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমরা যখন যেইটা ভাবে করবো আমরা এখানে আবার লিখে দিছি সলিউশনে, কার সাথে কার যোগ হয়েছে, কি বিয়োগ হয়েছে, এগুলো সব লিখে দিছি। এভারেজ ইনভেন্টরি কিভাবে পাবো এটাও কিন্তু একটু আগে শিখে আসছি। এই যে ছক, মানে এখানে আমরা এখানে ইকুয়েশন আকারে যেগুলো করছো এখানে আমরা ছকের মধ্যে এগুলো করতেছি। এভারেজ ইনভেন্টরি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, অর্থাৎ 1 নম্বরে যেটা বের করছো ওইটাকে 2 দ্বারা ভাগ করব, তাহলে আমরা কি পাবো, এভারেজ ইনভেন্টরি পাবো। অর্ডার সাইজ বলতে ইকোনমিক অর্ডারকে বুঝাইতেছে, ভাগ 2। ক্যারিং কস্ট একটু আগে শিখে আসছি, ক্যারিং কস্ট কিভাবে পাবো, এই যে ক্যারিং কস্ট, এটা হলো এভারেজ না, এই যে এভারেজ, এই অ্যাভারেজের সাথে কি করছি, ক্যারিং কস্ট গুণ করব, ক্যারিং কস্ট পার ইউনিট, একটা পণ্যের ক্যারিং কস্ট কত, অ্যাভারেজ ইনভেন্টরির সাথে ক্যারিং কস্ট পার ইউনিট গুণ করব, তাহলে পাবো টোটাল ক্যারিং কস্ট। অর্ডার কস্টও একটু আগে আমরা শিখে আসছি, এই যে অর্ডার কস্ট, এটা কি নাম্বার অফ অর্ডার, এই যে নাম্বার অফ অর্ডার দেখছো, এটার এটা মিল মানে কি, এই নাম্বার অফ অর্ডার ইন্টু ওসি, অর্ডার কস্ট কত, তাহলে দেখো নাম্বার অফ অর্ডার ইন্টু ওসি পার ইউনিট, বুঝতে পারছি। তারপরে আমরা একটু শিখছি কি টোটাল কস্ট, এই যে টোটাল কস্ট কিভাবে টোটাল অর্ডার কস্ট আর ক্যারিং কস্ট যোগ করতে হবে। তো এই জন্য দেখো 5 আর 6 যোগ করছে, তার মানে কি এইখানে দেখো 1 থেকে 7 পর্যন্ত শুধুমাত্র 3 বাদে 1 থেকে 7 পর্যন্ত সবগুলো সূত্রের প্রয়োগই কিন্তু এই ছকের মধ্যে হয়েছে। হ্যাঁ, ডিরেক্ট ভাবে হোক আর ইনডিরেক্ট ভাবে যেভাবেই হোক এইখানে সবগুলো সূত্রেরই প্রয়োগ হয়েছে। তো ওইখানে হচ্ছে ইকুয়েশন মেথডে করছে, আর এইখানে আমরা টেবুলার মেথডে করব। তো এখন আমরা একটা প্র্যাকটিক্যাল দেখি, তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। এই অধ্যায় থেকে প্রতি বছরই তোমাদের একটা অঙ্ক আসে। ঠিক আছে, তোমাদের অপারেশন ম্যানেজমেন্ট থার্ড ইয়ারদের, এই অপারেশন ম্যানেজমেন্টের 2টা অধ্যায় ম্যাথ, এই অধ্যায়টা একটা অধ্যায় আছে, ওই অধ্যায় 2টা বা 3টা অঙ্ক করতে হয়।
আর এইখান থেকে 18টা অঙ্ক করবো। এই টোটাল 20-21টা অঙ্ক করলেই অপারেশন ম্যানেজমেন্ট কমপ্লিট হয়ে যাবে। আর ইন্স্যুরেন্সেও কিছু অঙ্ক আসে, লাইফ ইন্স্যুরেন্স আছে, মেরিন ইন্স্যুরেন্স আছে, এরকম কিছু ইন্স্যুরেন্সের ম্যাথ আছে, ওইগুলো আমরা দেখবো। ওগুলো বেশি অঙ্ক করা লাগে না, 15-20টার মতো অঙ্ক করতে হবে। অঙ্ক পারা থাকবে, সুবিধাটা কি পরীক্ষায় মার্কটা একটু বেশি চলে যাবে অঙ্ক পারলে, সময়ও বেঁচে যাওয়া অনেকখানি। ঠিক আছে, এই জন্য একটু চেষ্টা করবো অঙ্ক দেওয়ার। Traders Apparel is trying to improve its inventory control system and is installed on online computer at its retail store. The firm anticipates sales of 75,000 units per year and ordering cost of টাকা 8। দেখছো কয়টা জিনিস পাইলে তুমি? দুইটা জিনিস কিন্তু পেলা। একটা হলো কি এক বছরের টোটাল সেলস কত, সেলস ইউনিট কত, ওইটা আমরা বলছিলাম অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, বাৎসরিক কতটুকু পরিমাণ পণ্য লাগবে না, অর্থাৎ পণ্য বিক্রি করতেছে এখানে 75,000 ইউনিট। এটা কার মান? AR এর মান, AR অ্যানুয়াল রিকোয়ারমেন্ট। ওয়ার্ডার কস্ট ওসি পেলাম কত? 8 পার ইউনিট। এন্ড ক্যারিং কস্ট সিসি পেলাম কত? 1.20। তিনটা মান কিন্তু তুমি পাইছো, সেটা আগে তুলবা। অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 75,000, ওয়ার্ডার কস্ট পার ইউনিট 8 টাকা করে, আর ক্যারিং কস্ট পার ইউনিট 1.2 টাকা। বুঝতে পারছি? তিনটা কোশ্চেনে দেওয়া আছে, তিনটা আমরা তুললাম। প্রথমে আমাকে বের করতে বলছে হোয়াট ইজ ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি, অর্থাৎ এই EOQ মানে ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি। ঠিক আছে, তো এই যে দেখছো এখানে কিন্তু বলে নাই কোন মেথডে করতে হবে। কোনো মেথড উল্লেখ না থাকলে আমরা ইকুয়েশন মেথড করবো, কারণ ইকুয়েশন মেথডটা ইজি, তাড়াতাড়ি হয়। তো ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি কিভাবে পাবো? ফর্মুলা লিখলাম আমরা 2 × AR × OC/CC। তো টিউ লিখছি, AR অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 75,000 বসাইছি, আর ওয়ার্ডার কস্ট আছে 8 টাকা করে, 8 টাকা বসাইছি, ক্যারিং কস্ট আছে 1.2 বসালাম। ঠিক আছে, তাহলে আমাদের দাঁড়ালো কি 1000। তাহলে আমি 1000 দ্বারা কি বুঝতেছি? আমার মোট দরকার 75,000 বিক্রি করা। আমি যদি 1000 করে বিক্রি করি তাহলে আমার খরচটা সবচেয়ে কম হবে। আর খরচ আমরা বলতেছিলাম নর্মালি দুই ধরনের, একটা হলো ক্যারিং কস্ট আর একটা কি ওয়ার্ডার কস্ট। এই দুইটা কস্ট মিলে আমার খরচটা সবচেয়ে কম হবে। এই খরচটা যে কম হয় সেটাও আমরা একটু পরে প্রুভ করে দেখাবো। ঠিক আছে, যে তুমি বলতে পারো আমি 1000 অর্ডার না করে 2000 করবো, আবার বলতে পারো 5000 করবো, আবার চিন্তা করতে পারো না আমি একবারে 75,000 বিক্রি করে দেবো। তাহলে তুমি কি আইডেন্টিফাই করতে পারতেছো না। ঠিক আছে, যে তোমার খরচ কি আসলেই কম হবে কিনা, যেটা কিনা তোমাকে ওই বলে দিতেছে। তুমি যদি 1000 করো তাহলেই তোমার সবচেয়ে খরচ কম হবে। এই 1000 বেশি করলেও খরচ বেড়ে যাবে, 1000 কম করলেও তোমার খরচ বেড়ে যাবে। সেটা আমরা টেবুলার মেথড ওই জিনিসটাই ক্লিয়ারলি দেখতে পাবো। ইকুয়েশন মেথড ওটা দেখা যায় না, কিন্তু টেবুলার মেথড থেকে ওটা ইজিলি দেখা যায় যে আসলেই কি 1000-এ সবচেয়ে খরচ কম আসে কিনা। বুঝতে পারছি? এই ছিল আমাদের ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি ইকুয়েশন মেথড। এরপরে বলতেছে হাউ মেনি ওয়ার্ডার উইল বি প্লেসড ডিউরিং দ্য ইয়ার। প্রশ্নটা পড়লে মনোযোগ দিয়ে প্রশ্ন পড়লে তুমি নিজেই বুঝতে পারবা কি চাইছে এবং অ্যান্সারটা কত হবে, তোমার সূত্র দেখা লাগবে না। সেটা কি? হাউ মেনি ওয়ার্ডার উইল বি প্লেসড ডিউরিং দ্য ইয়ার, এক বছরে কতবার অর্ডার করা হয়। এক বছরে কতবার অর্ডার করা হয়? এক বছরে তোমার মোট দরকার হলো, বিক্রি করা দরকার 75,000, একবারে তুমি বিক্রি করো 1000, তাহলে কতবার অর্ডার করতেছো তুমি? 75 বার নাকি? 75,000 ভাগ 1000 দিলে কি 75 বার তুমি অর্ডার করছো। এইটাই তোমার কাছে জানতে চাইছে হাউ মেনি অর্ডার উইল বি প্লেসড ডিউরিং দ্য ইয়ার। তাহলে তুমি কিভাবে পাইছো? AR কে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি দ্বারা ভাগ করছো। বুঝতে পারছি সূত্রটা? আচ্ছা, দুইটা সূত্র হলো। তারপরে বলতেছে টাইম বিটুইন টু কনজিকিউটিভ অর্ডার। তো ভালো কথা, আমি এক বছরে 75 বার অর্ডার করি, 365 দিনের মধ্যে 75 বার, 365 তো না, আমাদের কোশ্চেনে কোনো কত দিনের অঙ্ক সেটা যদি বলা না থাকে বা ওয়ার্কিং ডে না দেওয়া থাকে, যে কতদিন ওয়ার্কিং ডে না থাকলে আমরা 360 ধরে কাজ করি। তুমি 360 দিনের মধ্যে 75 বার অর্ডার করছো, তাহলে এই যে 75 বার যে তুমি অর্ডার করলা, একটা অর্ডারের সাথে কি আরেকটা অর্ডারের কিছু দিনের গ্যাপ আছে না?
একসাথে তো আর 75 করে না, 360 দিনে 75 বার করা মানে একটা নির্দিষ্ট পরিমাণ সময় পর পর তুমি অর্ডার করছো, সেই জিনিসটাই তোমাকে জানতে চাইছে যে একটা অর্ডারের সাথে আর একটা অর্ডারের কত দিনের পার্থক্য আছে সেটা তুমি বের করো। ওয়ার্কিং ডে বাই নাম্বার অফ অর্ডার, 360 কে 75 দিয়ে ভাগ করছো 4.8 ডেজ, ঠিক আছে, মানে পুরোপুরি 4 দিনের বেশি সময় লাগে একটা অর্ডার করে আবার আরেকটা অর্ডার করতে। বুঝতে পারছি বিষয়টা? এগুলোকে সূত্র মনে মানে সূত্র আকারে মাথায় নিবা না, চিন্তা করবে সিম্পল জিনিস, তাহলে সূত্র মনে থাকে। হোয়াট উইল দ্য অ্যাভারেজ ইনভেন্টরি, সূত্র সামনে আসতেছে, হ্যাঁ, এগুলো সিম্পল ভাবে চিন্তা করো, তাহলে সূত্র কম মনে হবে। হোয়াট উইল দ্য অ্যাভারেজ ইনভেন্টরি, তো আমি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আছে আমার, এটাকে 2 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ হয়ে যাবে, ঠিক আছে, এটাকে 2 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ হয়ে যাবে, 500 ইউনিট। এরপরে বলছে হোয়াট ইজ দ্য টোটাল অর্ডারিং অ্যান্ড ক্যারিং ইনভেন্টরি, টোটাল কস্ট কত অর্ডারিং এবং ক্যারিং মিলে, ক্যারিং এবং অর্ডারিং মিলে টোটাল কস্ট কত। তো আমরা টোটাল কস্ট সূত্র কি জানি, এটাকে আমরা কি বলি, নাম্বার অফ অর্ডারের সাথে অর্ডার কস্ট পার ইউনিট যদি গুণ করি, এটা হলো টোটাল অর্ডার কস্ট। তুমি 75 বার অর্ডার করছো এবং প্রতিবার তোমার অর্ডার কস্ট হয় 8 টাকা করে, বুঝতে পারছি? তাহলে এটাও কিন্তু তুমি এক হিসেবে সূত্র হইতেছে না, মানে সূত্র মুখস্থ করা লাগতেছে না। সিম্পল ভাবে চিন্তা করো, তুমি 75 বার অর্ডার করছো, একবার তোমার অর্ডার কস্ট হয় 8 টাকা, তাহলে তোমার 8 বারে কত হয়, 600 টাকা তোমার অর্ডার খরচা, ঠিক আছে, 600 টাকা তোমার অর্ডার খরচ হইতেছে। আর এভারেজ ক্যারিং কস্ট কত করে হয় 1.2, আর অলওয়েজ মনে রাখবে ক্যারিং কস্টে এভারেজ ভ্যালুর উপর, এভারেজ যে ইনভেন্টরি ইউনিট তার সাথে গুণ হয়। এভারেজ আমরা বের করে রাখছি 500, 500-র সাথে তুমি 1.2 গুণ দিলে তোমার এখানে আসতেছে কত, 600। এবং সবসময় মনে রাখবা যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি দ্বারা যদি তুমি টোটাল কস্ট বের করো, অলওয়েজ এইটা সেম হবে, দুইটা অ্যামাউন্ট অলওয়েজ সেম হবে। বুঝতে পারছি কি বলছি? তুমি এই সূত্রের মাধ্যমে যে ইউনিটটা বের করবা, সেই ইউনিট দিয়েই তুমি যদি টোটাল কস্ট বের করো, অবশ্যই অর্ডার কস্ট আর ক্যারিং কস্ট দুইটাই সেম হবে। এরকম প্রত্যেকটা যে কটা অঙ্ক করবো সবগুলো অঙ্কের মধ্যে দেখবে সেম অবস্থা, যে এইখানে যা আসে এখানে তাই আসে। যদি এরকম না আসে তাহলে বুঝবা তোমার ক্যালকুলেশনে কোথাও ভুল হয়েছে। বুঝতে পারছি? আচ্ছা, এতক্ষণ তো দেখলাম আমরা ইকুয়েশন করে করে বের করলাম যে কত একক পণ্য অর্ডার করলে খরচ সবচেয়ে কম হবে, কতবার অর্ডার করতে হবে, অ্যাভারেজ কত আসে, টোটাল কস্ট কত আসে, এটা করলাম আমরা একটা সিনারিতে, অর্থাৎ এই 1000 ইউনিটের বিপরীতে আমরা সবকিছু করলাম। টেবুলার মেথডে আমাদের একটা লেভেলে করলে হবে না, টেবুলার মেথডে তুমি তো আগে জানবা না যে তুমি কত ইউনিট অর্ডার করলে তোমার খরচ কম হয়, ঠিক আছে। আমরা একটু টেবিলের টাইটেলটা দিব, টেবিলের টাইটেলটা বাদ পড়ে গেছে, একটু ওয়েট। টেবিল ফর ক্যালকুলেশন অফ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, অর্থাৎ তুমি এখন কি করতেছো, যে তুমি এখন জানার চেষ্টা করতেছো এই টেবুলার ফর্মে যে কি পরিমাণ পণ্য অর্ডার করলে তোমার খরচ কম হবে। স্যার অঙ্কে তো দুইটার মধ্যে একটা দিলেই হবে না? হ্যাঁ, পরীক্ষার হলে কোনো সময় দুইটাই চাবে না, যে কোনো একটা চাবে। আমি এই অঙ্কে এই 5 নাম্বার এন্ট্রিটা অ্যাড করছি নতুন, যাতে একটা দিয়ে দুইটা হয়ে যায়, ঠিক আছে, যাতে আচ্ছা, একটু বুঝতে পারছি। এক অঙ্ক দিয়ে একটু আগায় দিতে পারি, এই জন্য এই রিকোয়ারমেন্ট বাড়াই দিচ্ছে একটা। আচ্ছা, তো আমরা দেখি আমাদের ওই ছক আমরা যেভাবে দেখাইছি প্রথমে ওইভাবে তুলছি। প্রথমে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, আমার মোট দরকার, মোট বিক্রি করার প্রয়োজন কত, 75,000। আর নাম্বার অফ অর্ডার আমরা বসাবো, এটা কিভাবে বসাবো সেটা আমি বলতেছি। অর্ডার সাইজ বসাবো, অর্ডার সাইজটা এইটার সাথে এটা ভাগ করলে আমার অর্ডার সাইজ আসবে। কেউ চাইলে অর্ডার সাইজ আগে বসাইতে পারবা, নাম্বার অফ অর্ডার পরে বসাইতে পারবো, অথবা নাম্বার অফ অর্ডার আগে বসে অর্ডার সাইজ পরে বসাইতে পারবো। তুমি যদি আগে অর্ডার সাইজ নাম্বার অফ অর্ডার বসাও, তাহলে 75,000-কে এই নাম্বার অফ অর্ডার দ্বারা ভাগ করলে তুমি এই অর্ডার সাইজ পাবা। আবার তুমি যদি অর্ডার সাইজ আগে বসাও, তাহলে তোমার এই 75,000-কে অর্ডার সাইজ দ্বারা ভাগ করলে নাম্বার অফ অর্ডার পাবা, যেটা আমরা এই দিকটাকে নাম্বার অফ অর্ডার করা শিখছি। অ্যানুয়াল রিকোয়ারমেন্টকে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা অর্ডার সাইজ দ্বারা ভাগ করলে নাম্বার অফ অর্ডার পাওয়া যায়।
এটা ডিপেন্ড করতেছে তোমার উপর, তুমি নাম্বার অফ অর্ডার বসাবে না অর্ডার সাইজ বসাবে, এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। এবং এটা কিভাবে বসাইতে হয় সেটা আমরা একটু পরে দেখাইতেছি। তুমি অর্ডার সাইজ নিয়ে করতে পারো আগে, অথবা নাম্বার অফ অর্ডার নিয়েও আগে কাজ করতে পারো, দুইটা ভাবেই কাজ করা যাবে। তাহলে আমরা আগে এটাই দেখি না, এটা ছাড়া তার পরের গুলো আবার করা যাইতেছে না। আচ্ছা, তো দেখো এখন এখানে এটা হলো ট্রায়াল অ্যান্ড ইরর মেথড বলে এটাকে। হ্যাঁ, ট্রায়াল অ্যান্ড ইরর মেথড। ট্রায়াল অ্যান্ড ইরর মানে কি, তুমি ভুল করতে করতে ঠিক হয়ে যাবে নাকি, হয়তো তুমি যেটা জানতে চাইতেছো সেটা তো তুমি এক চান্সে কোনো সময় জানতে পারবা না, যেটা কিনা সূত্রের মাধ্যমে জানা গেছে, কিন্তু এইখানে তো তুমি পারবা না। এইটাকে এই জন্য এটাকে আরেকটা নামে বলা হয় ইকুয়েশন মেথড না বলে ট্রায়াল অ্যান্ড ইরর মেথডও বলে অনেক সময়। ঠিক আছে, যে ট্রায়াল অ্যান্ড ইরর মেথডের মাধ্যমে তুমি একটা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করে দেখাও। তো এখন তুমি যে ট্রায়াল আর ইরর দেখাবা, হ্যাঁ, তো তোমার এইখানে একটা কি করতে হবে, প্রথমে আমি শিখাই যে নাম্বার অফ অর্ডার যদি আমি আগে বসায় কাজ করি, তো এখন তুমি আন্দাজে এখানে কি বসাবো, তুমি কি একবার করে অর্ডার করবা, নাকি দুইবার করে অর্ডার করবা, নাকি তিনবার করবা, নাকি চারবার করবা, এইভাবে কিন্তু দিতে থাকলে তুমি কিন্তু তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে আদৌ কি পৌঁছাতে পারবা কিনা, এরকম করতে করতে কতটুকু চলে যাবে তোমার কিন্তু আইডিয়া করতে পারবা না। ঠিক আছে, আন্দাজ যে করবো, আন্দাজ করতে হলেও তো একটা মান লাগবে না, যে হুট করে একটা মান বসায় দিলেই তো হবে না। এখন ওই আন্দাজটা কিভাবে করবা, সেটা হলো ডিরেক্ট যদি এটা চায়, ওটা চায় নাই, তুমি কি করবা, চালাকি করে এই 2 টাকা এইটাকে করে নিবা, এটা ছাড়া তো তুমি এটা পাবা না। না, তুমি শর্টকাটে এটা একটু সাইডে করে নিবা, করে দেখছো এখানে 1000 আসছে আর এখানে আসছে 75, বুঝতে পারছি? তার মানে কি, তোমার ওই তোমার কাছে যে রেজাল্টটা জানতে চাইতেছে এটা কিন্তু এই জায়গায় আছে। অর্থাৎ তুমি 1000 করে পণ্য অর্ডার করবা, 75 বার অর্ডার করবা, ওই জায়গায় সবচেয়ে খরচ তোমার কম হবে। তার মানে কি, তুমি এর আশেপাশের মানগুলো নিয়েই তুমি কাজ শুরু করবা। বুঝতে পারছি কি বলছি? যে আমি যদি নাম্বার অফ অর্ডার দিয়েই কাজ করতে চাই, তাহলে আমার ইকোনমিক অর্ডার রাফ করে অর্ডার কয়টা অর্ডার করতে হবে সেটা বের করব। তাহলে আমি এই অর্ডার দেখে এখান থেকে আমি ইমাজিন করে নিব যে আমার এর আশেপাশে আমাদের অ্যান্সারটা আছে, মানে এইটাই অ্যান্সার হবে, কিন্তু অ্যাকুরেট যে এইটা হবে তাও কিন্তু বলা যাবে না। বুঝতে পারছি? কারণ আমাদের হিসাবের মধ্যে যে আবার 75 নাও থাকতে পারে। হ্যাঁ, কারণ অনেক সময় এই 75,000-কে মনে করে এখানে 60 আছে, 75,000-কে 60 দ্বারা ভাগ করলে দশমিকের মান এসে করে, আমরা নর্মালি দশমিকের মানে অ্যাভয়েড করে কাজ করি। তো আমরা ধারণা করে নিব যে আমার অ্যান্সারটা এই 75-এর একটু কম বা একটু বেশি বা এইটাই 75-এই মিলে যাবে। এই জন্য আমরা কি করছি, যে আমি যদি এই আন্দাজ করেই ধরলাম যে আমি 60 নিলাম বা 65 নিলাম, 75 নিলাম, 85 নিলাম, তিনটা করলেও কিন্তু হবে না। হ্যাঁ, 3-4টা একটু বেশি দেখাইতে হবে ট্রায়াল গুলো। এই জন্য আমরা কি করছি, 10 দিয়ে শুরু করছি, 1 দিয়েও কিন্তু শুরু করি নাই। কেন 1 দিয়ে শুরু করি নাই? কারণ 1 দিয়ে শুরু করলে আর শেষ হবে না, 75, 76, 77 পর্যন্ত যাইতে হবে, যেটা কিনা তোমার খাতায়ও জায়গা হবে না। ঠিক আছে, এই জন্য আমরা যেহেতু এটা 75 দশকের ঘরে আছে, একক দশকের ঘরে, আমরা এই জন্য 10 দিয়ে শুরু করছি। যদি 100-এর ঘরে থাকতো, মনে করে 115, 120, তা আমরা 100 দিয়ে শুরু করতাম, 100, 110, 115, 120 এভাবে নিতাম। যদি এটা 7.5 হইতো, তাহলে আমি 1, 2, 3, 4, 5 এভাবে নিতাম। ঠিক আছে, কিন্তু ধরবা এই ধরাটাও কিন্তু মানে মানানসই হইতে হবে, আন্দাজে একটা ধরলেই হবে না। তো এই জন্য আমি কি করছি, 10 দিয়ে শুরু করছি। তো প্রথমে চিন্তা করলাম আমি 10 বার অর্ডার করব, এইভাবে 10 করে বাড়াইছি, 10 বার অর্ডার করব, 20 বার অর্ডার করব, আবার চিন্তা করলাম আমরা 30 বার করব, আবার চিন্তা করলাম 40 বার করব, 50 করব, 60 করব, 70 কেন দিই না, 70 দিলে আমাদের ভাগ করলে দশমিক এসে পরে দেখে 70টাকে অ্যাভয়েড করে দিছি, 75 দিয়ে দিছি, 80 দিয়ে দিছি। এখন প্রশ্নটা, তুমি কতক্ষণ পর্যন্ত যাবা? হ্যাঁ, এই কতক্ষণ পর্যন্ত এটা বাড়াইতে থাকবা, তোমার 75 না আসা পর্যন্ত তোমার যাইতেই হবে। ঠিক আছে, আরেকটা ওয়ে আছে চেনা, সেটা একটু পরে পাবা, এখন না। তো এটা তো দেখালাম কোন ওয়েতে, যে তুমি যদি নাম্বার অফ অর্ডার আগে বসাও তাহলে। ঠিক আছে, তাহলে তুমি অ্যানুয়াল রিকোয়ারমেন্ট আছে, তোমার নাম্বার অফ অর্ডারও তুমি ইমাজিন করে বসাইছো। ঠিক আছে, অনেকে প্রশ্ন করতে পারে এই ভ্যালু কই থেকে আসলো, এগুলো কিন্তু ইমাজিন ভ্যালু, অর্থাৎ তুমি একটা ধরে নিছো। এটা এক একজনে এক একটা ধরতে পারে, তোমার সাথে যে আরেকজনের মিলে তাও কিন্তু না, এটা সবাই ইমাজিন করেই বসাবে এখানে। এবং প্রশ্নে বলেও দিবে যে বলেও থাকতে পারে, নাও বলা থাকতে, যে এই নাম্বার অফ অর্ডার গুলো বা লট সাইজ গুলো একটু ইমাজিন করে নিতে বলবে, যে তুমি একটা ধরে কাজ করে ফেলো, দেখো। এখন কিন্তু অ্যান্সার কিন্তু তোমার সবার ওই যে এক জায়গায় যে মিলে যাবে, সেটা হলো সবচেয়ে খরচ কম ইউনিট, মানে সবচেয়ে খরচ কম হবে কোন ইউনিট, যে ওই রেজাল্টটা মিলে যাবে সবার সাথে। হয়তো ঘরের মধ্যে মিলবে না, কিন্তু অ্যান্সারে যে মিলবে, কিভাবে মিলবে সেটাও দেখাই দিচ্ছি। তো এটা দেখালাম আমরা।
যদি নাম্বার অফ অর্ডার নিয়ে কাজ করি, তো এটাকে নাম্বার অফ অর্ডার দ্বারা ভাগ করলে অর্ডার সাইজগুলো পাবো। অথবা তুমি শুধু এইটা করেও আনপ্যাচ করতে পারো, শুধু এইটা 1000, তার মানে কি 1000-এর আশেপাশেই তোমার অ্যান্সার আছে, 1000 ইউনিটের আশেপাশে। তো তুমি 1000 ইউনিটের আশেপাশে যেহেতু আছে, তো তুমি শুরু করতে পারো 500 দিয়ে, বা তুমি শুরু করতে পারো 500 দিয়ে শুরু করলা, বা 1000 দিয়ে শুরু করলা। না 1000 তো অ্যান্সারই বের হবে না, 1000 দেওয়া যাবে না। 1000-এর বেশি কিছু রাখতে হবে, কম কিছু রাখতে হবে। বুঝতে পারছো কি বলছি? তুমি 500 দিয়ে শুরু করলা, 500, 500, 800, 1000, 1200, 1400, 1600, এরকম এমন মান নিবা যেটা কিনা আবার ভাগ করলে এখানে আবার রাউন্ড ফিগার হয়। বুঝতে পারছিস? আমার হিসেবে এইটা দেওয়াই ভালো। এটা দিয়ে করলে সুবিধাটা কি, ইজিলি ধরা যায় যে কি হবে, দশমিক আসবে কি না আসবে। বুঝতে পারছিস? তো একটা একটা করে দেখাই, একটা দেখলেই বাকি সবগুলো বুঝে যাবা। প্রথম লাইনটা দেখবে, প্রথমে কি করবা, তুমি ট্রায়াল দিতেছো 10 দিয়ে, আমি 75,000 নিব, এই 75,000 আমি 10 বার অর্ডার করবো, তাহলে আমার প্রতি অর্ডারে আসতেছে কতগুলো পণ্য, 7,500 পণ্য। এবং এটাকে অ্যাভারেজ করবো। অ্যাভারেজ কেন করবো, ওই যে আমাদের ক্যারিং কস্টটা ধরা হয় অ্যাভারেজের উপর, তাহলে এটার যদি আমি অ্যাভারেজ করে দিলে 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এই ভ্যালুটা পাওয়ার জন্য আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। এটা অবশ্যই এখানে বলে লেখা হয় নাই, লিখে দিতেছি দাঁড়াও। এটা হলো কয় নাম্বার ঘরকে করছে, 3 নাম্বার ঘরকে আমরা ভাগ করতেছি 2 দিয়ে। আবার ওই 2 নাম্বার ঘর মনে করবে না, হ্যাঁ। আচ্ছা, 3 নাম্বার ঘরকে 2 দ্বারা ভাগ করছি, এটা নাম্বার দিলে মনে ভালো বুঝতাম। 3 নম্বর ঘরকে 2 দিয়ে ভাগ করতেছি, এটা এটা নিজেদের বোঝার জন্য। পরীক্ষা হলে যে এটা দিতে হবে তা না, কিন্তু তুমি তোমার মনে রাখার জন্য এভাবে দিলাম যে 3 নাম্বার যে ঘরটা, কলাম নাম্বার 3, এই 3 নাম্বার ঘরটাকে তুমি 2 দ্বারা ভাগ করতেছো, 2 দ্বারা ভাগ করে এটা আসতেছে। ঠিক আছে, এটাকে 2 দিয়ে ভাগ করছি, এটাকে 2 দিয়ে ভাগ করছি, সবগুলোকে 2 দ্বারা ভাগ করে এটা বসাইছি। তারপরে আমার কাজ কি, এই অর্ডারের সংখ্যার সাথে, এই অর্ডারের সংখ্যার সাথে আমি এক অর্ডার কর যদি গুণ করি, অর্থাৎ একটা অর্ডার করলে আমার কত খরচ হয় সেটা যদি আমি গুণ করি, তাহলে পাবো টোটাল অর্ডার কস্ট। একটার অর্ডার কস্ট 8 টাকা, তাহলে 10 বার আমি অর্ডার করলে 80 টাকা খরচ হবে, 20 বার অর্ডার করলে 160 টাকা খরচ হবে, 3 বার অর্ডার করলে আমার 160 টাকা খরচ হবে। এই যেখানে লিখে দিছি, হ্যাঁ। 2 নাম্বার ঘরের সাথে আমার টাকা 8 গুণ করতে হবে, 2 নাম্বার ঘরের সাথে 8 টাকা করে গুণ করতে হবে। 8 টাকা হলো অর্ডার কস্ট, আর 2 নাম্বার ঘর কতবার অর্ডার করছে, তো এইগুলো আমার আসবে। আর ক্যারিং কস্ট আসবে কিভাবে, 4 নাম্বার ঘরের সাথে 1.2 গুণ করবো। 1.2 হলো এই যে ক্যারিং কস্ট, প্রতি এককে ক্যারিং কস্ট করবে, তো এভারেজ ভ্যালুর সাথে, এভারেজ ইনভেন্টরি ইউনিটের সাথে আমাদের ওই 1.2 গুণ হয়। তো আমরা এই পেলাম ক্যারিং কস্ট, এই পেলাম অর্ডার কস্ট। তো আমি মনে করো প্রথমটা কমপ্লিট করে 4,580 টাকা লিখলাম। কিভাবে পেলাম, এই দুইটাকে যোগ করে পেলাম। তারপর আমি 20-এ গেলাম, 20-এ যেয়ে দেখলাম এটা আসতেছে আমার 2,410 টাকা। বুঝতে, খরচ কিন্তু কমে গেছে না? এইরকম যতক্ষণ কমতে থাকবে ততক্ষণ তোমাকে চালায় যেতে হবে। 3 নম্বরে যে দেখো, এই দুটো যোগ করে আসছে 1,740। বুঝতে পারতেছি? এরপরে আসছে 40 বার যদি আমি অর্ডার করি, তাহলে আমার খরচ আসতেছে 1,445 টাকা। দেখছো, যতই অর্ডারের নাম্বার বাড়াই দিতেছো, ততই কিন্তু তোমার খরচ কমতেছে। তুমি 50 বার অর্ডার করবা, মানে আরো অর্ডার বাড়াই দিছো, যে তুমি একবারে না নিয়ে বা 10 বারে 20 বারে না নিয়ে তুমি 50 বার অর্ডার করবে। অর্ডার যত বেশি করবে, অর্ডার সাইজ কিন্তু তত কমতে থাকবে। কারণ তোমার তো মোট কত, ওই 75,000, তুমি তার বেশি অর্ডার, তুমি তার এই 75,000 বেশি যাবে না, কমও যাবে না। এর মানে অর্ডার সাইজ, অর্ডার সংখ্যা যত বাড়বে, অর্ডার সাইজ ততই কমতে থাকবে। ঠিক আছে, তাহলে আমি 60 বার অর্ডার করবো, প্রতি অর্ডারে আমার 1,250 ইউনিট করে আসতেছে, আমার খরচ আসতেছে 1,230। ঠিক আছে, আগেরটা থেকে কিন্তু কমছে। এরকম যতক্ষণ কমবে ততক্ষণই তোমাকে চালায় যেতে হবে। 75 বার অর্ডার করবা, 1,000 ইউনিট, এটা তো অবশ্যই এটা অ্যান্সার হবে। কারণ কি, ওই যে আমরা উপরে তো বের করেই রাখছি, 1,000 ইউনিট 75 বার অর্ডার করলে খরচ সবচেয়ে কম। এই যেটার আগে আমরা লিখেই রাখছি, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, যেখানে সবচেয়ে খরচ কম হবে। দেখো তাই কিন্তু হয়েছে, দেখছো যে 1200 টাকা। এরপরে আরেকটু অর্ডার বাড়াইছি, এইখানে আবার বেড়ে গেছে, দেখছো? এখানে দুইটা সমান ঠিকই হয়েছে, যেটা কিনা এই যে এখানে প্রুফ, দেখো 1200 টাকা। ঠিক আছে, কিন্তু এই দিক দিয়ে দেখো, এই একটা খরচ
কি হইতেছে, কমতেছে, আরেকটা খরচ বাড়তেছে, আবার এখানেও কমতেছে বাড়তেছে কমতেছে বাড়তেছে, এরকম এক পর্যায়ে যে দুটো সমান হয়ে গেছে। সমান হয়ে যায় আবার কি হয়েছে, এইটা আবার কমতেছে, এইটা কি হইতেছে বাড়তেছে, এরকম যাইতে যাইতে দেখা যায় একটা কষ্ট কমে ঠিকই, কিন্তু আরেকটা কষ্ট বাড়ে, এই দুটো সমন্বয়ে আবার কি হয়ে যায়, খরচটা আবার বেড়ে যায়। তো এই ভারসাম্যে পৌঁছাবে যখন, তখনই তোমার খরচটা সবচেয়ে কম হবে, অর্থাৎ দুইটাই সেম সেম যখন হয়ে যাবে, ওই লেভেলেই তোমার খরচটা সবচেয়ে কম হয়। তো এই কথাটাই আমরা লিখছি যে ইকোনমিক ওয়াটার কোয়ান্টিটি ইজ 1000 ইট ফর লোয়ার কস্ট। অর্থাৎ টেবুলার মেথডটিকে তোমাকে যদি মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ বের করতে বলে, তাহলে তুমি এভাবে ছক করবা, দেখবা সবচেয়ে খরচ কোন জায়গায় কম হয়েছে এখানে। তো এইরকম কম হইতে যতক্ষণ পর্যন্ত কম হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে বাড়াইতে হবে, অর্ডারের সংখ্যা বাড়াইতে হবে। ঠিক আছে, তো আমরা দেখছি যে এই 200-1200 হওয়ার পরে বেড়ে গেছে, এরপরে আর আমরা করব না, কারণ আমরা তো আমার কাঙ্ক্ষিত ফল পেয়ে গেছি যে এই জায়গায় সবচেয়ে কম, এরপরে আর কম হওয়ার সম্ভাবনা নেই, এরপরে গেলে আবার বেড়ে যাবে। তো এই জায়গায় আমার স্টপ করে দিব। তাহলে আমাদের এইটার অর্ডার সাইজ কত ছিল, 1000। তার মানে এই 1000 তুমি যদি অর্ডার করো প্রতিবার, তাহলে তোমার খরচ সবচেয়ে কম হবে। বুঝতে পারছি বিষয়টা? এই জিনিসগুলোই আমরা পরবর্তী অঙ্কতে দেখবো, সবগুলো না, কিছু কিছু আছে। আমরা তাহলে এখন 2 নাম্বার ম্যাথটা দেখি। দেখো 2 নাম্বার ম্যাথে নতুন কিছু আছে কিনা, মেবি নতুন কিছু নাই, তারপরে দেখি। অ্যানুয়াল কনজাম্পশন অফ র ম্যাটেরিয়াল অফ মাহমুদ ইঞ্জিনিয়ারিং ইজ 25,000 ইউনিট। অ্যানুয়াল কনজাম্পশন বা অ্যানুয়াল রিকোয়ারমেন্ট আছে আমার 25,000, এটা আমরা খাতায় তুললাম আগে। দ্য ওয়ার্ডার রিসিভিং কস্ট টাকা 4.8, ওয়ার্ডার রিসিভিং কস্ট। হ্যাঁ, আর কি আছে, অ্যান্ড ট্রেডিং অথবা ট্র্যাকিং অথবা এক্সচেঞ্জ কস্ট 15.20, হ্যাঁ, পার ওয়ার্ডার। তাহলে এগুলো সবই কিন্তু ওয়ার্ডার কস্ট, কারণ ওয়ার্ডার আগে লেখাই আছে, ওয়ার্ডার রিসিভিং, তারপরে ট্রেডিং, ট্র্যাকিং, এক্সচেঞ্জ, এত কিছু থাকবে না, পরীক্ষা একটা লেখা থাকবে। তো পরীক্ষা কি কি নামে আসতে পারে আমরা সেটা বোঝার জন্য আমরা একসাথে সবগুলো দিয়ে দিচ্ছি, অথবা অথবা দিয়ে। তাহলে আমার এটা দুইটা মিলে টোটাল অর্ডার কস্ট তাহলে কত দাঁড়িয়ে দিচ্ছে, 15.2 আর 4.8 মিল হলে 20 টাকা আমার অর্ডার কস্ট। তারপরে ডিপ্লিশন অ্যান্ড অ্যাবসোলেন্স কস্ট 0.40, অবচয় আর অবিনশ্বর কি জানি বলে, এটা বাংলাটা আমার খেয়াল নাই। তো এইটার বাবদ খরচ হচ্ছে 0.40, ইন্টারেস্ট কস্ট 0.58 টাকা পার ইয়ার। আর কি বলতেছে, স্টোরেজ কস্ট টাকা 500 পার ইয়ার ফর 25,000 ইউনিট। ওয়ার্ডার কস্ট ছাড়া বাকি যে খরচগুলো আছে সব আমরা ক্যারিং কস্টে দেখাবো। তো আমরা কি দেখাবো, 0.40, 0.58 এই দুটো যোগ করলাম। এই 500 টাকা কেন টোটাল যোগ করি নাই, কারণ হলো এইটা হলো তোমার 25,000 ইউনিটের, এটা কিন্তু পার ইউনিট না, এটা পার ইয়ার লেখা। এগুলো কিন্তু পার ইউনিটের খরচ, এই যে লেখাই আছে পার ইউনিট, ঠিক আছে, পার ইউনিট। এটা পার ইয়ার লেখা ঠিক আছে, কিন্তু এটা তো আর আমাকে বলে নাই যে এটা 25,000 ইউনিটের, যেটা যেটা কিনা এইখানে বলছে যে এই 500 টাকা হলো এক বছরের, ঠিক আছে, কিন্তু এটা 25,000 ইউনিটের, এটা পার ইউনিটের না। এইটাকে আমাকে পার ইউনিটে কনভার্ট করতে হবে, কারণ ওই দুটা তো পার ইউনিট না, এটা পার ইউনিট, এটা পার ইউনিট। তো এটাকে যদি আমি 25,000 ইউনিটের নিয়ে নেয়, তাহলে কি মানানসই হলো, মানানসই হইলো না। তো এটাকেও আমাকে পার ইউনিটে বানায় নিতে হবে, 500 ভাগ 25,000। তাহলে টোটাল আমার 1 টাকা আসতেছে ক্যারিং কস্ট। বুঝতে পারছি, আগেরটাই যেমন সুন্দর করে দেওয়া ছিল, যোগটোগ কিছু করতে হয় না, এখানে একটু যোগটোগ করে নিতে হয়েছে, ক্যারিং কস্ট আর অর্ডার কস্ট। এরপরের কাজগুলো সেম আগের মতো, দেখো কোনো কিছু চেঞ্জ নাই, সব ওইখানে যা যা করছে সেইগুলোই দেওয়া। প্রথমে ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি 2 ইন্টু এয়ার ইন্টু ওসি বাই সিসি, ওসি হলো 20 টাকা, সিসি হলো 1 টাকা, 25,000 হলে এয়ার 1,000ই আসছে রেজাল্ট। তারপরে চাইছে আমাদের কস্ট অফ ওয়ার্ডারিং। কস্ট অফ ওয়ার্ডারিং আমাদের এখানে স্পেসিফিক বলে দেয় নাই যে এটা কি আমি একটা ইউনিটের অর্ডার কস্ট বের করব নাকি টোটাল অর্ডার কস্ট করব, এরকম কিছু বলা নাই। তো যেহেতু আমাদের অর্ডার কস্ট আমরা এখানে একটা দেখাইছি কিন্তু অলরেডি 20 টাকা, তো আমরা দুইটাই করে দেখাবো। হ্যাঁ,
অর্থাৎ একটার দাম খরচ কত, অর্ডার কস্ট কত এবং টোটাল অর্ডার কস্ট দুইটাই দেখাবো। কারণ আমাকে তো এখানে ইন্ডিকেট করে দেয়নি আসলে কি এটা পার ইউনিটের অর্ডার কস্ট নাকি একটার অর্ডার কস্ট। একটার অর্ডার কস্ট আমরা এখানে দেখাইছি, আমরা পরবর্তীতে এখানে দেখাই দিচ্ছি যে টোটাল অর্ডার কস্ট। তাহলে আমরা টোটাল অর্ডার কস্ট কিভাবে পাই, নাম্বার অর্ডারের সাথে কস্ট অফ অর্ডার কস্ট পার ইউনিট গুণ করি। তো অর্ডার কস্ট পার ইউনিট 20 টাকা, আর অর্ডার কয়বার করব, আমার টোটাল দরকার 25,000 ভাগ করবো 1000 দিয়ে, তাহলে অর্ডার সংখ্যার সাথে 20 গুণ দিয়ে টোটাল অর্ডার কস্ট পেলাম 500 টাকা। ক্যারিং কস্ট এটা আবার উল্লেখ করে দিছে, ক্যারিং কস্ট পার ইউনিট, একটা ইউনিটের ক্যারিং কস্ট কত, তো একটা ইউনিটের ক্যারিং কস্ট আমরা বের করেই রাখছি, এটা ডাইরেক্ট বসাই দিছি। এরপরে টোটাল কস্ট, এটাও আমরা শিখছি, টোটাল কস্ট বের করতে হয় ক্যারিং কস্ট আর অর্ডার কস্ট যোগ করে। তো অর্ডার কস্ট আমরা বের করছি 500 টাকা বসাই দিছি। ক্যারিং কস্ট আগের বের করা ছিল না, ছিল একটাই, কিন্তু এটাকে এখন অ্যাভারেজের সাথে আবার গুণ করতে হবে। অ্যাভারেজ কিভাবে পাই বলছি, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিকে 2 দ্বারা ভাগ করে আমি অ্যাভারেজ পাই, ওই অ্যাভারেজের সাথে 1 টাকা গুণ করলে আমি পাবো টোটাল ক্যারিং কস্ট। তাহলে এই হলো টোটাল ক্যারিং কস্ট 500, টোটাল অর্ডার কস্ট 500, টোটাল হলো 1000। বুঝতে পারছেন? এই ছিল 2 নাম্বার সলিউশন। এরপরে আসি 3 নাম্বারে। তার মানে আগেরটা প্রথমটা পারলে দ্বিতীয়টা ইজিলি পারা যাবে, তৃতীয়টা শুধু ওই ফার্স্টে যে আমরা গিভেনে লিখছি না ওইটা খালি বাড়তেছিল, এছাড়া কিছু বাড়তেছিল না। এখন 3 নাম্বারে আসি। দেখো নতুন কিছু পাও কিনা 3 নাম্বারে। নতুন একটা জিনিস আছে, সেটা হলো ডিসকাউন্ট আছে। এতক্ষণ তো আমরা ডিসকাউন্ট ছাড়া করছি না, এখন ডিসকাউন্ট আসছে। অ্যানুয়াল কনজাম্পশন অফ র ম্যাটেরিয়াল ইজ 10,000 কেজি, টাকা 8 পার কেজি ফর সাইম অ্যান্ড অ্যাসোসিয়েট, একটা কোম্পানির নাম। তাদের এক বছরে মোট র ম্যাটেরিয়াল লাগে 10,000 কেজি এবং প্রতিটা কেজির দাম হলো 8 টাকা করে। এই জিনিসটা অঙ্কের মধ্যে নতুন পাইছো, যেটা কিনা আগের অঙ্কে ছিল না, আগের দুটো অঙ্কে। এটা কি, এটা হলো পারচেস প্রাইস অফ প্রোডাক্ট, অর্থাৎ এই যে র ম্যাটেরিয়াল আমি কিনলাম তার একটার দাম 8 টাকা করে, এটা বলতেছে। ঠিক আছে, আমি র ম্যাটেরিয়াল নিয়েছি 10,000 কেজি, একটার দাম হলো আমার 8 টাকা করে। এই জিনিসটা কিন্তু আগের দুইটা অঙ্কে ছিল না। এরপরে বলতেছে অর্ডার কস্ট অফ টাকা 400, এটা ছিল স্টোরেজ কস্ট, যেটা ক্যারিং কস্ট বলি, এইটা আবার একটু পার্থক্য করে দিছে। তাহলে দুইটা ব্যতিক্রম পেলাম, এক হলো পারচেস প্রাইস আগে ছিল না এই অঙ্কে আছে, আর একটা হলো ক্যারিং কস্ট আগে টাকায় থাকতো কিন্তু এখানে আবার দিচ্ছে পার্সেন্টেজে। যখন পার্সেন্টেজে থাকবে তখন এই পার্সেন্টেজটা আমি অ্যাপ্লাই করব এই পারচেস প্রাইসের উপর, তাহলে তুমি টাকায় কনভার্ট করে ফেলতে পারবা। বুঝতে পারছি কি বলছো, আমি কি বলছি বুঝছো? এই এই 8 টাকা হলো পারচেস প্রাইস অফ প্রোডাক্ট, এই টাকার উপর পার্সেন্টেজ করলে তুমি ক্যারিং কস্টের টাকাটা পেয়ে যাবা, যেটা কিনা আগের দুইটা অঙ্কে সরাসরি ছিল। একটা ছিল সরাসরি, একটা ছিল বের করে নিতে হয়েছে যোগ টোগ করে, আর এখন করতে হবে পার্সেন্টেজ করে। তার উপর পার্সেন্টেজ করবো ক্যারিং এই পারচেস প্রাইস অফ প্রোডাক্টের। এই 3টা জিনিস আমরা আগে লিখছি, 4টা জিনিস। অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 10,000 কেজি, এটা কেজি হবে, ইউনিট না, হ্যাঁ এটা কেজি হবে। সব জায়গায় কি ইউনিট লেখা রাখছি? আরে বাবা, একটু ঝামেলা রাখ। আচ্ছা ঠিক করে দিই, সমস্যা নেই। তো আমি সলিউশন তো দিয়েই দিছি গ্রুপে আপলোড, সমস্যা নেই। কেজি থাকলে কেজি লিখবা, ইউনিট থাকলে ইউনিট লিখবা। হ্যাঁ, আরো আছে, আর আছে না? তাহলে 10,000 কেজি, অর্ডার কস্ট 400 করে, পারচেস প্রাইস অফ প্রোডাক্ট 8 টাকা, ক্যারিং কস্ট 8 টাকার 25% 2 টাকা। এটা কিন্তু সেম আগের মতো করে দিলাম। হ্যাঁ, তো এরপরে আসি আমরা কি চাইছি। ডিউ টু হায়ার অর্ডারিং কস্ট সাইম ডাইরেক্ট টু পারচেস অল অফ রিকোয়ার্ড ম্যাটেরিয়াল এট এ টাইম। এই জিনিস, এই জায়গায় কি বলতেছে যে আমাদের ওয়ার্ডার কি করতে চাইতেছে, সে সে ঝামেলায় না যেয়ে কি করতে চাইতেছে, সে ডিসিশন নিল যে সে সব পণ্য একবারে কিনবে। 10,000 কেজি দরকার, সে একবার 10,000 কেজি কিনবে। বুঝতে পারছো কি বলছি? সে আশেপাশে তাকাইলো না, সে চিন্তা করতেছে সে একবারে পণ্য সবগুলো কিনে নিবে একবার, বারবার না কেনার ঝামেলা যে একবারে কিনতে চাইতেছে। দেখি একবারে কিনলে তার কোনো বেনিফিট হয় কিনা, সেটাই তোমাকে কোশ্চেন করা হবে, যে সে যদি একবারে নেয় তাহলে কি তার বেনিফিট হবে কিনা, মানে খরচটা কতটুকু সেভ হবে বা কি হবে।
Supply also encouraged him, and they agreed to allow extra 3% discount for his huge purchase. এই যে যারা পণ্য সরবরাহ করে, পণ্য বিক্রি করে, তারা একটা লোভ দেখায়, লোভ দিছে। লোভটা কি, যে আপনি বেশি করে কেনেন, আপনাকে 3% ডিসকাউন্ট দেওয়া হবে। এখন তুমি যদি চালাক হও, তুমি কি করো, তার কথায় কি মাইনে নিবা? মাইনে নিবা না। যারা চালাক না, ওরা কি করবে, সবগুলো পণ্য আমি একবারে কিনতেছি, 3% ডিসকাউন্ট দিতে, তার তো ভালো, কিনে নেই। কিন্তু যারা একটু চালাক, ওরা কি করবে, একটু ক্যালকুলেট করে নিবে যে আসলে যে দিতেছে, এটা আমার লাভ হবে না অন্যভাবে নিলে আমার লাভ হবে। ঠিক আছে, তো এই কাজটাই আমরা করব। ঠিক আছে, হুট করে ডিসিশন নিব না, দিল 3% ডিসকাউন্ট, নিয়ে নিলাম। সো হুইচ উইল বি বেটার, কোনটা বেটার হবে? You have to explain whether the purchase total material at a time or per economic order quantity. বলতেছে তুমি কি ব্যাখ্যা করে বলতে হবে, তুমি কি টোটাল ম্যাটেরিয়াল একসাথে নিবা নাকি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নিয়ে নিবা। অর্থাৎ তুমি মিতব্যয়ী ফরমাইশ নিবা নাকি একবারে তুমি নিবা, কোনটা নিলে তোমার কি হবে, তুমি কোনটা তোমার জন্য বেটার, সেটা তোমাকে বলতে হবে। এখন তোমার কাজ কি? তোমার কাজ হলো যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিতে খরচ কত আসে সেটা দেখা, আর দ্বিতীয় কাজ হচ্ছে তুমি যদি একবারে সবগুলো পণ্য নাও তাহলে তোমার খরচ কত আসে। এই দুইটা খরচ কম্পেয়ার করেই তুমি বলতে পারবা কোনটা তোমার জন্য ভালো, মানে কোনটা বেটার হবে, একসাথে নেওয়া বেটার হবে নাকি ভেঙে ভেঙে নেওয়া বেটার হবে। তো তুমি যদি ভেঙে ভেঙে নিতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, আগে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি সূত্র দিয়ে বের করতে হবে। তো 2 টাকা, 2 হলো সূত্রের ইন্টু আমাদের 10,000 হলো দরকার অ্যানুয়াল রিকোয়ারমেন্ট কেজি, 400 টাকা, আর নিচে ক্যারিং কস্ট 2 টাকা আমরা বের করছি। কত আসতেছে আমাদের? 2,000 কেজি। টোটাল কস্ট 2,000 কেজি। 2,000 কেজির আমরা প্রথমে টোটাল কস্ট বের করবো, এরপরে বের করবো 10,000 কেজি, মানে একসাথে নিবে তাহলে 10,000 কেজি। আর ভেঙে ভেঙে এরকম আমরা মিতব্যয়ী ফরমেশন পরিমাণ বের করছি 2,000। তো দেখবো যে 2,000-এ আমাদের খরচ কত। আমরা কিন্তু আগেই জানি যে ইকোনমিক কোয়ান্টিটিতেই সবসময় খরচ সবচেয়ে কম হবে। তারপরেও ফর্মালিটি পালন করার জন্য আমাকে অঙ্ক করে দেখাইতে হয়। হ্যাঁ, তাদের আবার বুঝাই দিতে অঙ্ক করে যে আসলে কি কম হয় কিনা। টোটাল ক্যারিং কস্ট, টোটাল অর্ডার কস্ট, টোটাল ম্যাটেরিয়াল কস্ট, এই সূত্রটা কখন আমি আগে বলছিলাম, যখন প্রশ্নে ডিসকাউন্টের ব্যাপারে কিছু বলবে তখন এই জিনিসটা বাড়তে আসবে। টোটাল ম্যাটেরিয়াল কস্টটা আমাকে বিবেচনায় আনতে হবে, কারণ ম্যাটেরিয়াল কস্ট দুই জায়গায় দুই রকম হবে। অন্য অন্য অঙ্কে কেন আনি না, কারণ হলো যদি কোনো ডিসকাউন্ট না থাকে তাহলে ম্যাটেরিয়াল কস্ট এইখানেও যা হবে, সব জায়গায় ম্যাটেরিয়াল কস্ট কিন্তু সেম হবে। কিন্তু ডিসকাউন্টের ব্যাপারটা আসলে তখন কিন্তু ম্যাটেরিয়াল কস্ট সব ক্ষেত্রেই সেম হয় না, যা কিনা আমাদের ডিসিশনে কি করে, ডিসিশনে ঝামেলা করে দিবে যদি ম্যাটেরিয়াল কস্ট না আনে। বুঝতে পারছি? একই রকম রেজাল্ট যদি দুইটার সাথে যোগ হয় বা বিভিন্ন ইউনিটের সাথে যোগ হয়, সেটা কিন্তু ডিসিশনে কোনো যোগ দিলেও যা আসবে ডিসিশন, যোগ না দিলেও কিন্তু সেম ডিসিশনে আসবে। এই জন্য আমরা দেখাই না, কিন্তু বিভিন্ন লেভেলে যদি ডিসকাউন্ট থাকে প্রাইসের, সেই ক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা ভ্যারি করবে, হ্যাঁ, ডিসিশনে। তো এখন দেখি, আগের নিয়ম অনুযায়ী আমরা প্রথমে ক্যারিং কস্ট দেখালাম। ক্যারিং কস্ট কীভাবে বের করতে হয়, অ্যাভারেজ ইনভেন্টরির সাথে গুণ করতে হয় ক্যারিং কস্ট পার ইউনিট, আর নাম্বার অফ অর্ডারের সাথে গুণ করতে হয় অর্ডার কস্ট, আর টোটাল ম্যাটেরিয়াল কস্ট গুণ করতে হয় অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, মোট তোমার কত দরকার তার সাথে পারচেজ প্রাইস অফ প্রোডাক্ট। তো 2,000 হলো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির ইউনিট, 2 হলো সূত্রের, আর 2 টাকা হলো এই ক্যারিং কস্ট প্রতি এককের। এইটা হলো টোটাল ক্যারিং কস্ট 2,000, আর অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 10,000, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি 2,000 বের করছি, 400 টাকা অর্ডার কস্ট। তাহলে আমার এখানে আসতেছে টোটাল অর্ডার কস্ট 2,000, আর পারচেস প্রাইস অফ ম্যাটেরিয়াল, আমার পণ্যটা কিনতে যে খরচ হচ্ছে 80,000, মোট খরচ 84,000। এটা হলো 2,000 পণ্য তুমি যদি একবার ভেঙে ভেঙে অর্ডার করো, অর্থাৎ তুমি প্রথমে করলা 2,000, এরপর 2,000, এরকম 5বার তুমি 2,000 করে পণ্য অর্ডার করলাম, তাহলে সেই ক্ষেত্রে তোমার খরচ হইতেছে 84,000 টাকা। এরপর অর্থাৎ কিনতে যে তোমার 80,000 খরচ, আর এটা বহন করতে বা অর্ডার করতে খরচ 4,000, এই টোটাল 84,000 টাকা খরচ। এখন তোমাকে বলা হয়েছে যে তুমি যদি একসাথে অর্ডার করো তাহলে তোমার খরচটা কেমন হয়, কেমন হয়েছে। তো একই সূত্র লিখবো আমরা, টোটাল ক্যারিং কস্ট, টোটাল অর্ডার কস্ট, টোটাল ম্যাটেরিয়াল কস্ট। সূত্র এখানেও সেম, ওই জিনিসগুলোই লিখছি সব কিছু, খালি টাকার অ্যামাউন্টটা ভিন্ন।
তখন ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি 2000 নিয়ে করতেছে, আমরা এখন ইকোনমিক অর্ডার ধরে নিছি যে 10,000 ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, এই 10,000 বসাইছি, কারণ সব একত্রে অর্ডার করবে বলতেছে না। তার মানে কি টোটাল রিকোয়ারমেন্ট যা আমার ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি তাই, এটা বসাইছি। 2 টাকা ছিল, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 10,000, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি 10,000, কারণ আমি একবার টোটাল একবারই তো অর্ডার করতেছি নাকি, তাহলে এখানে অর্ডারের সংখ্যা কয়টা দাঁড়াইছে দেখছো, একটাই কিন্তু দাঁড়াইছে। একবারে আমি সব টাকা অর্ডার করতেছি, তার মানে কি একটা অর্ডার সংখ্যা এবং একটা অর্ডারে 400 টাকা খরচ হয়। দেখছো এইটার সাথে এটা তুলনা করে দেখো, এখানে অর্ডার কস্ট কিন্তু কমে গেছে 400, কিন্তু এটার অর্ডার কস্ট ছিল 200, সরি 2000, কিন্তু এইখানে কিন্তু ক্যারিং কস্ট ছিল 2000, কিন্তু এখানে ক্যারিং কস্ট 10,000। মানে এটা দেখে মনে হইতেছে যে এইটা বলো, অর্ডার কস্টের দিক থেকে এটা বলো আর ক্যারিং কস্টের দিক থেকে এটা ভালো, আর দুইটা মিলাই যদি চিন্তা করো তাহলে আবার এটা ভালো, ঠিক আছে না? কারণ এখানে হলো 4,000 খরচ আর এখানে হলো 10,400 টাকা খরচ। এটা তো গেল, সাথে আমাদের কি আসবে, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট থাকবে, কিন্তু এইখানে গুণ হবে ডিসকাউন্ট প্রাইস অফ প্রোডাক্ট। ওই যে তোমাকে একটা লোভ দেখাইছিল যে আপনি সব পণ্য একবারে নেন 3% ডিসকাউন্ট দিবেন, তাহলে 8 টাকা তো আর তোমার খরচ হইতেছে না, 3% কম খরচ হইতেছে না। 3% এটা যদি বাদ দাও 8 টাকা থেকে, গুণ দিলে তোমার 77,600। দেখো ম্যাটেরিয়াল কস্ট আগে লাগতো তোমার 80,000, কিন্তু ডিসকাউন্ট দেওয়ার কারণে ম্যাটেরিয়াল কস্ট দিলে তোমার 77,600, তাও কিন্তু তুমি লাভবান হইতে পারো না। কারণ কি, এই যে এইখানে তোমার এই কষ্টটা বেশি। বুঝতে পারছি বিষয়টা, এই জন্যই যারা একটু চালাক তারা কি করবে, একটু হিসাব কিতাব করে নেবে, হুট করে যাবে না। কারণ তার কিন্তু 4,000 টাকা এখানে সেভ হয়েছে, যে সে যদি ডিসকাউন্ট নাও নেয় তাও কিন্তু তার 84,000 খরচ, আর ডিসকাউন্ট নিয়েও কিন্তু তার 88,000 টাকা খরচ, তাহলে কি সে কি করবে, সে ওইটাতেই যাবে, 2,000 করেই অর্ডার করবে, কোনো ডিসকাউন্ট নিবে না। তো এই জন্যই দেখছি হি হ্যাজ টু পারচেস অ্যাজ পার ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ফর লোয়ার কস্ট, সে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নিবে, কারণ ওইখানে তার খরচটা কম ওই এই অর্ডারের চাইতে। বুঝতে পারছি সবাই? আজকে এই পর্যন্তই, আজকে আর দেখেছি। তো একটা তোমাদের তো আর স্ক্রিনশট নিতে হবে না, কারণ আমি তো সলিউশন সহই দিয়ে দিছি। ঠিক আছে, আমরা দেখি তো 4 যদি একরকম হয় এটা বাসার কাজ দিয়ে দিব। হ্যাঁ 4 একরকম আছে, 5 একরকম আছে। হ্যাঁ এই দুইটা তোমরা একটু কষ্ট করে 4, 5, 6, 7, 6 পর্যন্ত করবা। বুঝতে পারছি, 6 পর্যন্ত তোমরা করে রাখবা। হ্যাঁ 1 থেকে 6 সবগুলো অঙ্ক করে রাখবা, করে রাখলে আমরা পরবর্তী অঙ্কতে যেতে পারবো, কারণ 1 থেকে 6 পর্যন্ত সবগুলো সেম অঙ্ক এবং সলিউশনও আছে, না বোঝার কিছুই নেই, কারণ রিকোয়ারমেন্ট সবগুলোই করানো হয়েছে, রিকোয়ারমেন্ট গুলো দেখলেই বুঝতে পারবে, এগুলো সবই করাই হয়েছে। বুঝতে পারছি, যেহেতু অঙ্ক একটা আসে এই জন্য আমরা এটার বেশি সময় দিব না। তো আমরা আজকে যতটুকু শিখছি অতটুকুর মধ্যেই এই পর্যন্ত, এই 6 পর্যন্ত। এরপরে যা শিখবো এইগুলো আমাদের আরো আছে, 6 শেষ হয় না, এখানে যে আরো আছে তোমার 7-এর মধ্যে আছে, 8-এর মধ্যে আছে, 9-এর মধ্যে আছে। নতুন নিয়মগুলো আসবে এইখান থেকে, এই যে এইখান থেকে নতুন নিয়ম 12 থেকে, মোট 18টা অঙ্ক। তো সমস্যা নেই, আমরা আরো কয়েকটা ক্লাস করবো এটা। বুঝতে পারছি, তো আজকে এই পর্যন্তই।